জুলাই আর বাংলাদেশের জনগণের আমজনতার আওয়ামী লীগ ছাড়া সবার অবদান আছে, কারো কম কারো বেশি। সবাই আমরা চেষ্টা করছি হাসিনাকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু এই ছাত্ররা সাকসেসফুল। সবাই আমরা গেম মানে এই চেষ্টা ছিলাম, আমরা পারি নাই, ছাত্ররা পারছে। এবং ছাত্রদের এক অংশ কিন্তু ছাত্রদেরও তো ইয়ে ছিল যে তারা শুরু থেকে শেখ হাসিনার বিদায় চায়নি, তারা কোটা চেয়েছিল। তো বিদায় চেয়েছে কি চাইনি সেটা নিয়ে বিতর্ক আছে। আপনার শুরুতে যদি বলেন হাসিনা পদত্যাগ, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়। আস্তে আস্তে এই একটা বিপ্লব আস্তে আস্তে সংগঠিত হয়েছে, শক্তিশালী হয়েছে ঝড়ের মতো। ঝড় কিন্তু অনেক দূর থেকে আস্তে আস্তে শক্তিশালী হয়। এই বিপ্লবটা সেরকম, একদম আস্তে আস্তে সাইদ মারা খেলো, আরো শক্তিশালী হলো। তারপর মনে করেন এই মুগ্ধরা মারা গেল, আস্তে আস্তে কিন্তু টার্মস কন্ডিশন গুলো চেঞ্জ হতে যাবে। এবং বেশ দৃশ্যমান ছিল। আমি তো মনে করছিলাম 6 তারিখ পদত্যাগ হবে, 4 তারিখ বলতেছিলাম, 5 তারিখ হয়ে যাবে আমি ভাবি নাই। অথচ এই বিপ্লবটা আমাদের বিপ্লবের প্রথম অংশ ছিল ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটির। এদের ছাড়া কিন্তু এই পদে আসতো না। প্রাইভেট ইউনিভার্সিটি ভেরি অ্যাক্টিভ ছিল। ইভেন ব্র্যাকের যে একজন ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বিদেশি, উনিও অ্যাক্টিভ ছিলেন ছাত্রদের সাথে। সুতরাং আমরা মনে করি জুলাইয়ের কোনো মাস্টার মাইন্ড নাই, অ্যাবসলিউটলি ক্লিয়ার। এটা জনগণ থেকেই সিদ্ধান্ত আইছে, কারো সিদ্ধান্ত এখানে হয় নাই। কোন কারো শিখিয়ে দেওয়ার সিদ্ধান্ত না আমেরিকার, না ইন্ডিয়ার, না জামাত বা পাকিস্তান, না। এটা ওইখানকার মাঠের, এটা যেই বলুক আমি মানবো না। আমি ওই জায়গায় পরেই ছিলাম, ওই যে রিক্সার উপরে চিৎকার দিচ্ছে ওরা, ওইখানে দাঁড়ানো ছিলাম। আমি খালি রিক্সা উঠতে পারি নাই, ডাক্তার দেখি এই অবস্থা। এই গালা মানে এই বিপ্লবটা ছিল স্লোগানের বিপ্লব, স্লোগানের উপরে স্লোগান। এই শাহবাগ চত্বর, যা হোক, এটা কেউ দাবি করতে পারেন, এটা কাজ দাবি করেন ভুল। আর যদি কাউকে দেন কৃতিত্ব, কাউকে কৃতিত্ব দেন, এটা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, এরা ছিল মানে মানে সত্যিকার অর্থে সত্যিকারই সাহসী। আমি সাহসী, আমার 3টা খেতাব, মানে অস্ত্র। এরা সাহসী হলো উইদাউট অস্ত্র। তো এর সীমারেখা অনেক উপরে, এর মানদণ্ড অনেক উপরে। দেশের জন্য জীবন দিছে, এতটা সাহস এই অন্য কারোর সাথে তুলনা করা যাবে না। ইভেন আমাদের যে বীরশ্রেষ্ঠ গুলি আছে, এরা সাহসী, সম্মানিত, কিন্তু এরা হাতে অস্ত্র ছিল নিজেকে মানে নিজেকে বাঁচানোর জন্য, শত্রুকে দমন করার জন্য। কিছু ছিল না। এই সাহসের মানদণ্ড দুইটার সাথে তুলনা, দেশের জন্য একদম নিবেদিত হইয়া তারা কাজ করছে। সুতরাং এখানে কোনো মাস্টার মাইন্ড নাই, সবাই আমরা যোদ্ধা, কেউ কম কেউ বেশি। যে লোকটা বৃদ্ধ ঘরে ছিল, সেও আমাদের জন্য দোয়া করছে হাসিনা যেন যায়। তো কাকে বাদ দিবেন? ধন্যবাদ আপা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি মেজর আখতারুজ্জামান তারপরে গতকালকে যে ডকুমেন্টারি হলো, সেই ডকুমেন্টারিতে কেন ক্লিয়ার আসলো না, মানে এটাতে আসলে বিএনপি কি বোঝাতে চেয়েছে? যদিও আমরা দেখতে পেয়েছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনি ক্ষমাও চেয়েছেন এটার জন্য, কিন্তু এগুলো আসলে মানে কি উদ্দেশ্যপ্রণীত ভাবে করা, নাকি আসলে অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে? অনেক সময় হয় না যে অর্গানাইজ করতে গিয়ে কিছু ভুল হয়। এটা অতি উৎসাহী লোকের জন্য এগুলি সমস্যা, এটাই দেশে ধ্বংস করে। সত্য কথাটা বলে না নেতারে মানে তেল মারতে মারতে এমন জায়গায় নিয়ে যায়, বিপদে ফেলে দেয়। তো এটা দুঃখজনক, আমার লজ্জা সরম ভাঙে নাই আমাদের, এখনো সেই তেল মারা কালচারে আছি। সত্য কথা বলবো, আক্তার স্যার কেন এত বিতর্কিত ছিল বিএনপিতে? উনি সত্য কথা বলতেন, মুখের উপরে বলে দিতেন। কেউ পছন্দ করতো না, বাট এরই দরকার আমাদের জন্য। ধন্যবাদ আপা। না, তারেক রহমানকে কি বলছেন, মানে ডকুমেন্টারি আমি দেখি নাই, কিন্তু কিছু কিছু সময় মানে সার্জিসের একটা ইয়েতে দেখলাম যে ওনাকে এক দফার ঘোষক হিসেবে বলা হয়েছে তারেক রহমানকে। আসলে কি বলা হয়েছে কিনা? এটা আমিও শুনলে লজ্জা পাইলাম। ওনাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে, এটা খুব দুঃখজনক। এটা খুব দুঃখজনক। যদি এখন বলি, আপনি তো অনলাইনে বলতে পারতেন। উনি দাবিও করেন, আমি বিশ্বাস করি। এই চামটারা এই ঝামেলাগুলি লাগাইতেছে, এরাই এলো গিয়া বিএনপির শত্রু। এবং আমাদের বিএনপি কি মানে উনি থাকলে কি না থাকলে কি, এটা তো জনগণের বিপ্লব ছিল। এখানে আমি জোর করে একটা বিজয় ছিনে নিবেন, 71-এর মতো যুদ্ধ করতে একজন, তার বানা দিলেন রাজাকার, তার বিরুদ্ধে খেতাব নিয়ে আসছেন। এটা আওয়ামী লীগের চরিত্র, এটা করা উচিত না। এই লোকগুলি যারা করছে তাদেরকে আইনে আনা উচিত। বিএনপি ড্যামেজ এরা করে, অন্য কেউ না। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি একটু গতকালকে যে অনুষ্ঠান হয়ে গেল, সেখানে অনেক আমরা দেখলাম যে বিশৃঙ্খলা হলো, বেশ হাতাহাতি পর্যায়ে ছিল স্টেজের সামনে। এই ধরনের অনুষ্ঠান আমরা কখনোই দেখিনি, এত বড় একটা অনুষ্ঠানে এই ধরনের ঘটনা। আপনি মেজর আখতারুজ্জামানের কাছে শুনতে চাইবো যে এটার জন্য আসলে কাকে দায়ী করবেন আপনি? ধন্যবাদ আপা, আপনার মাধ্যমে আমাদের সিনহা ভাই কর্নেল হাসিন রহমানকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। হাসিন রহমান সাহেব কিন্তু বিষয়টা স্পষ্ট করে বলেছেন, যার যে কাজ সেই কাজ যদি তাকে তার দায়িত্ব না দেন, তাহলে তো বিশৃঙ্খলা হবে। আমি প্রথমে একটু আজকে আমাদের যে মেইন মিডিয়াকে একটু একটু মৃদু নিন্দা জানাচ্ছি। এই যে নিউজটা নিয়ে আপনি আজকে আমাদের আলোচনা নিয়ে আসছেন, যে গন্ডগোল হয়েছে,
কোথাও কোনো মেইন মিডিয়াতে দেখেছেন খবরটা? কোন পত্র পত্রিকায়, টেলিভিশনে, জাতীয় পত্রিকায় ঘটনার ছিটে ফোটা দেখেছেন? এত বড় ঘটনা ঘটে গেল, মহামান্য রাষ্ট্রপতির সামনে ঐশ্বর্য হাল্লাগুল্লা হলো এবং সে নিয়ন্ত্রণ করতে পারলো না। শেষ পর্যন্ত ডিপ্লোম্যাটরা সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। এত বড় একটা ঘটনার এতটুকু বিন্দু মাত্র উল্লেখ নাই আমাদের জাতীয় মিডিয়াতে। তাহলে আমরা এই পত্রিকাগুলো টাকা দিয়ে কেন কিনি? এই যে সারা চরিত্রহীন সাংবাদিক গুলা, সম্পাদক গুলো, বিশেষ করে সম্পাদক গুলো বলে এদিকে নিন্দা জানায় কুত্তার বাচ্চারা, টাকার ভয়ে, চাকরির ভয়ে তারা যা ইচ্ছারা লেখে, আমাদেরকে যা ইচ্ছা আমাদেরকে জানায়। এত বড় একটা ঘটনা ঘটলো যেটার উপরে আজকে হাসিনা ম্যাডাম আপনি আলোচনা নিয়ে আসছেন। কিন্তু আপনি কি সাংবাদিকদেরকে কুত্তার বাচ্চা বলতে পারেন কিনা? আমি তো আমার সবাইকে যে কুত্তার তাকে বলতে পারি, আমি আপনাকে বলতে পারি না, কাউকে বলতে পারি না। যে কুত্তার বাচ্চা বলতে পারি, আমি আপনাকে বলতে পারি না, কোন সাংবাদিককে বলতে পারি না, কাউকে বলতে পারি। কাউকে কুত্তার বাচ্চা বলার অধিকার আমার নাই। কিন্তু কুত্তার বাচ্চাকে আমি কি বলবো? যে কুত্তার বাচ্চা তাকে আমি কি বলবো বলেন? বা কুত্তার বাচ্চা সম তাকে আমি কি বলবো? আমি কোন সাংবাদিককে বলতে পারি না, কোন ব্যক্তিকে বলতে পারি না, কোন মানুষকে বলতে পারি না। পারি না ভাই? আমি পারি না, আমি পারি না, আমি পারি না। এটা অত্যন্ত স্পষ্ট বলছে, আমি কাউকে বলতে পারি না। কিন্তু কেউ যদি সেই ধরনের আচরণ করে, সেই ধরনের ব্যবহার, তাকে আমি কি বলে বলছো? আমি আপনাকে ম্যাডাম বলতে পারি, আমি কি মিস্টার বলতে পারি? কিন্তু আপনি যদি পোশাক আশাক পরে, প্যান্ট শার্ট পরে যদি আমার সামনে মিস্টার হয়ে আসেন, আমি তো আপনাকে মিস্টারই বলতে হবে। আমি পরে জানবো যে আপনি ম্যাডাম। তো সেটা কিন্তু আমাকে তো সার্চ করতে হবে, পরীক্ষা নিয়ে করতে হবে। কাজে আমি শব্দটা ইচ্ছা করে বলেছি, যেহেতু তাদের আমাকে বলে এত বড় ঘটনা, তারা সাংবাদিক ছিল না বলে। তাহলে সেই ঘটনাটা কেন কোনো পত্র পত্রিকা রিপোর্ট হলো না? তারা আবার স্বাধীনতার কথা বলে, তারা আবার মুক্ত সাংবাদিকতা বলে। তাহলে এইটা তো এরকম কোনো রাষ্ট্রবিরোধী বক্তব্য নয়, এটা তো রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য নয়। এই বক্তব্যটা হলো রিপোর্টার থেকে রিপোর্ট করেছে, যারা সংবাদ কর্মী, সংবাদ সেবী, তারা তো রিপোর্ট করেছেন। পত্র পত্রিকা বা হেডলাইন বা নিউজ এডিটর তো জানে এটা, কিন্তু সেটা সাপ্রেস করছে কে? সম্পাদক। ওই সম্পাদক আবার সত্য কথা বলার চেষ্টা করে, সম্পাদক আবার ভান করে। এই সম্পাদক গুলোতে আমরা দেখছি হাসিনা আমলে কি করেছে, এই সম্পাদক গুলোতে আমরা দেখছি কি বক্তব্য দিয়েছে। তখন আমরা ছিলাম পলাতক আসামি, কর্নেল হাসিনুর রহমান যান বাঁচানোর জন্য পালিয়ে বেড়াতে হয়েছে। আমরা তখন আমাদেরকে রাজাকার বলা হয়েছে, আমাদেরকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগানো হয়েছে। কিন্তু আমার সম্মানিত সম্পাদক সাহেবরা, তারা কি একবার চিন্তা করেছেন এত বড় নিউজটা আমি জাতির সামনে কি করে আমি এটাকে চাপা দিলাম? এত বড় রাষ্ট্রপতির সামনে এটা হতে পারে হয়েছে, আপনি তাই রিপোর্ট করবেন যা ঘটেছে, সেটা করলেন না। গতকালকে তো রিপোর্ট হয়েছে, গতকালকে তো হয়েছে। কোথায় হয়েছে? কোন পত্রিকা? কোন পত্রিকা হলেন? গতকালকে আমি প্রথম আলোতে দেখেছি, ইত্তেফাকে দেখেছি, তারপরে আমার দেশ পত্রিকায় হট্টগোল হয়েছে। আমি আপনাকে বলি, আমি প্রথম আলোতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হট্টগোল হয়েছে, মানে জুলাই এরকম অনুষ্ঠানে, বর্ষপূর্তি অনুষ্ঠানে হট্টগোল, হাতাহাতি, বিতর্ক, এটার হেডিং হয়েছে। তারপরে দেখেন না, প্রথম আলো আচ্ছা, আমি দেখা দেখাচ্ছি। প্রথম নিউজটা দেখেন, কারণ আমি এই গল্পটা তো আমরা বিভিন্ন মিডিয়াতে পেয়েছি, আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে এটা পেয়েছি, আমরা সোশ্যাল মিডিয়াতে যাও সেটা নিয়ে আমরা করবো না, আমি হেডিং করেছি ইয়ে থেকে, প্রথম আলো থেকে নিয়ে, এই জন্যই আমি কনফার্ম বলতেছি। আমি যখন এটা নিয়ে প্রোগ্রাম করব, যেহেতু গতকালকে, সেহেতু আমি এগুলো দেখেছি যে এখানে বলা হয়েছে যে গতকালকে ঠিক 6:43 ওরা লিখেছে যে জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গেল এনসিপি নেতারা। এটা প্রথম আলো রিপোর্ট। তারপরে আমি বার্তা বাজার, তারপরে ইত্তেফাক, এগুলোতে দেখেছি। প্রথম আলো ব্যাপারটা আনতো, প্রথম আলো ডেইলি স্টার দুটো নিয়ে, প্রথম আলো অনলাইনে কথা আপনি দেখেন ওখানে কি বলছে, এটা কি নেগেটিভ নিউজ, এনসিপিরা বেরিয়ে গেছে, সব দুটো মেসেজ পাঠিয়েছে, দেখো এনসিপিরা বেরিয়ে গেছে বলছে, এনসিপিরা বেরিয়ে গেছে, নেগেটিভ নিউজ করেছে, এনসিপিদের বিরুদ্ধে বলেছে, এনসিপি হট্টগোল করে বেরিয়ে গেছে, আমরা বিলেন হয়ে গেছে। কি এনসিপি হট্টগোল করে বেরিয়ে গেছে? হট্টগোলটা কেন হলো, কি কারণে হলো? এনসিপির হট্টগোল কেন? কেন এনসিপিকে এনসিপির চরিত্রহরণ করা হলো? আপনি প্রথম আলো দেখেন, তাদের চরিত্র দেখেন, তারা সবসময় রাজনীতিবিদদেরকে হাওয়া করে, সবসময় রাজনীতিকে দায়বদ্ধ করে, প্রশাসনকে তারা সবসময় রক্ষা করার চেষ্টা করে। মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটনাটা ঘটেছে সেটা উল্লেখ করেছে তারা, যে কারণে আমি আপনাকে পুরো নিউজটাই পড়ে শোনাতে পারবো। ঠিক আছে, এখন আমি প্রথম আলোর পক্ষে কথা বলছি না, যে নিউজটা আমি পড়েছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপা। সেই জন্য আমি বলছি আজকে আমাদের একটা সাপ্রেস চলছে, সমস্ত মিডিয়াতে সরকার একটা চিঠি দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের কোনো একটা মিডিয়াতে প্রকাশ করার সাহস নাই। আমাদের এই জন্য যুদ্ধ করি না, এই জন্য তো বিপ্লব হয় নাই,
এই বিপ্লবটা 2 বছর যায় না, এখনো সরকার যদি অতীতের সেই অবস্থায় পৌঁছে যায়, অতীতের সেই অবস্থায় পৌঁছে, আনছি আপনার জন্য, আমি একটু পরে খুঁজে দেখবো, আমি বলবো, ঠিক আছে? এখন আমি যে কথাটা আমরা বলতে চাচ্ছি, আমরা তো বস্তুনিষ্ঠ তথ্য চাই সংবাদপত্রের কাছ থেকে। এই মিডিয়াগুলোকে বলছে আমাদেরকে আমরা এই সোশ্যাল মিডিয়াতে নাকি আমরা ঠিক মতো কাজ করতেছি না, সোশ্যাল মিডিয়াকে আমরা, অত সোশ্যাল মিডিয়াতে এখন সবাই চলে আসতেছে, সমস্ত মিডিয়াগুলো আসতেছে সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছে। তা আমি আজকে সম্পাদকদের বলি, যেমন আমি মনে করবেন আমি একটা ডেইলি স্টারের একটা সম্পাদকের সঙ্গে কথা বললাম, ডেইলি স্টার সম্পাদককে আমরা যে লেখা পাঠাইছি, উনি বলছে আমি রাজনীতিবিদদের লেখা ছাপাই দেব। তাই বললাম তুমি রাজনীতিবিদদের লেখা যদি না ছাপো, রাজনীতিবিদদের লেখা কেন? তুমি যদি রাজনীতির একজন কোন রাজনীতিবিদের কথা পত্রিকা তুমি লিখতে না দাও, তাহলে রাজনীতিবিদদের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দেওয়া হয় সেগুলো তুমি তোমার পত্রিকায় ছাপাও কেন? এই যে তাদের পরিচর্যা, রাজনীতিবিদদেরকে হেওয়া করা, রাজনীতিবিদদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, জনগণের কাছে হেওয়া প্রতিপন্ন করা। আপনি দেখেন তাদের লেখা লিখেছে, বলছে এনসিপিরা বেরিয়ে গেছে, কিন্তু এনসিপিরা তো সেখানে বেরিয়ে যায় না, এনসিপিরা প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ লিপিবদ্ধ করে নাই, তারপরে এনসিপি কে তারা মধ্যে চলে যেতে বাধ্য করেছে। আজকে ডেইলি স্টার যদি রাজনীতিবিদদের লেখা না ছাপায়, কোন কারো ছাপাবে না, তাহলে সে রাজনীতির বিরুদ্ধে কথা বলো, সে কালচার নিয়ে কথা বলো, সে সিনেমা নিয়ে কথা বলো। তবে এটাও ঠিক আক্তার ভাই, আমি এটাও ঠিক, অনেকে বলছে যে সমস্ত মিডিয়া, বাংলাদেশের মিডিয়া গুলো আস্তে আস্তে আসলে বিএনপি হয়ে যাচ্ছে, এটাও মানুষের মুখে শুনি। আমার যদি যাচাই করার, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? আমার একটা সম্পাদককে আমরা দেখলাম না এখানে মাথা তুলে দাঁড়াতে, দুর্ভাগ্য। একজন সম্পাদক দেখলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। আমি জন্য বলছি যে আজকে যদি, কেন আমি ধরেন আমি লেখা পাঠাই ডেইলি স্টারে, সে লেখা ছাপায় না কেন? তোমাদের লেখার চেয়ে কি মান কম আছে? আমাদের লেখা মান কম থাকলে বলো, বিষয় কম থাকলে বলো। তুমি তোমার পত্রিকায়, ডেইলি স্টারের পত্রিকায় রাজনীতিবিদদের বক্তব্য দিচ্ছ, জহর সরকারের প্রশাসনকে তুমি সমালোচনা করছো, তুমি তৃতীয় পক্ষের বক্তব্য কেন নিবা না? আমরা রাজনীতিবিদ হিসাবে আমরা জামাত ইসলামের বক্তব্য তুমি কেন নিবা না? কেন তুমি আমাদের বিরুদ্ধে কথা বলছো প্রতিনিয়ত? তুমি আমাদের বিরুদ্ধে, তুমি এমনকি এডিটোরিয়াল বল দেখতেছো, অথচ আমাদের বক্তব্য তুমি নিবা না। এটা কোন ধরনের সাংবাদিকতা? তোমরা কি পেয়েছো? তোমরা এত বড় সম্পাদক হয়ে গেছো, তোমাদেরকে আমরা চিনি না? তোমরা কি এত বড় সম্পাদক হয়েছো, এত বড় একটা ইংলিশম্যান হয়ে গেছো যে তোমাদের ইংরেজি ছাড়া কেউ ইংরেজি বুঝে না? আর তোমাদের বিষয়গুলো, আপনি শিক্ষার ব্যাপারে আপনার বিভিন্ন আসিফ নজরুল ইন্টারভিউ তুমি নিতে পারো। আসিফ নজরুল কি, আসিফ নজরুল নিয়ে আজকে ইন্টারভিউতে কি করেছে? আসিফ নজরুল ইন্টারভিউ দিয়ে সকল রাজনীতিবিদ, ওয়াকারুজ্জামানকে সে বলছে ওয়াকার ভাই, আসিফ নজরুল ওয়াকার ভাই বলে, তার বলে ভাই, তার মামাতো ভাই না খালাতো ভাই না কিসের ভাই, ওয়াকার বলে তার ভাই। আচ্ছা দেখেন তার ইন্টারভিউতে ওয়াকার ভাইকে আমি বলেছি, ওয়াকার ভাইকে এটা বলেছি। তো এই ধরনের ইন্টারভিউ তুমি কার জন্য ছাপাচ্ছ? কেন ছাপাচ্ছ? এই ইন্টারভিউ দিয়া তুমি কাকে ড্যামেজ করতেছো? তুমি ডক্টর ইউনূসের কথা বলছো, ডক্টর ইউনূস আজকে চিন্তা করেন, ডক্টর ইউনূস আজকে তারেক রহমানের পিছনে ঘুরঘুর করতেছে, দেখছেন না ছবিটা? সাইদ ভাই দেখছেন? গতকাল দেখেছি ডক্টর ইউনূসকে। তুমি সাবেক প্রধান উপদেষ্টা ছিল, তুমি কি করে এই সরকারের পিছনে ঘুরঘুর করো? তোমাকে দাওয়াত দিলে তো তোমাকে বিশেষ প্রধান অতিথি করে নিয়ে আসতে হবে, বিশেষ অতিথি না। তুমি অনুষ্ঠানে যেতে পারো একমাত্র প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি তুমি যেতে পারো না। কিন্তু এরকম ব্যক্তিত্বের একটা ব্যক্তি, তাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি। যেখানে আসিফ নজরুল বলতেছে সে রাজনীতি আসলে নাকি তার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, সেই লোকটাকে আসিফ নজরুল আবার ছাত্রদের নাম দেয়া, এই নাহিদের নাম দেয়া, এদের নাম দিয়ে বলতেছে আমি তা ওনাকে সমর্থন করেছি। তো এই যে ভ্রষ্টাচার, এই যে চরিত্রহীন, এই যে বিভিন্ন পশুর মতো আচরণ করা, এদিকে আমরা কি বলবো বলেন? এদিকে এক কথায় কিভাবে বুঝাবো তারা কারা? আজকে প্রথম আলো কি উদ্দেশ্যে এই ছবিটা ছাপালো? ডক্টর ইউনূসকে এসে করতে অনেকে বাধা দিয়েছে, এই কথাটা কেন ছাপালো? কি বিভেদ সৃষ্টি করার জন্য আজকে প্রথম আলো এই ইন্টারভিউটা করলো? এরা তো বাংলাদেশের প্রথম সারি পত্রিকা, এরা বলে এরা জনগণের সবচেয়ে বেশি সার্কুলেটেড পেপার, এরা জনগণের লুটতেছে, শোষণ করতেছে, জনগণের কাছ থেকে টাকা আদায় করে নিচ্ছে, এদিকে নিয়ে কথা বলছে। যাই হোক, আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন কালকে, বিষয়টা খুব অনুপ্রিত। সবচেয়ে বড় জিনিসটা হয়েছিল এত কিছুর পরেও মহামান্য রাষ্ট্রপতি কিন্তু এই সরকারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এখানে কিন্তু যত নিয়োগ দেওয়া হয়, সিনহা ভাই বলতে পারবেন ভালো, আরো সব নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি সন্তুষ্টি অনুযায়ী হবে। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়ে সন্তুষ্ট হয়েছেন এবং রাষ্ট্রপতি সন্তুষ্ট অনুযায়ী কাজ করবেন, একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া। বাকি সকল নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি সন্তুষ্ট অনুযায়ী হয়। আজকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় যে কাগজটা সাবমিট করেছে, যে ডকুমেন্টটা সাবমিট করেছে, এটার উপরে মহামান্য রাষ্ট্রপতি পরিষ্কার তার কি বলে মানে মনোভাব প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত দুঃখ করে বলেছেন যে এইভাবে সরকার চলতে পারে না। তার মানে পুরো সরকারের পাশে অবস্থা নিয়ে আসলো কে? মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়, তাদের ব্যর্থতার কারণে। তাদের এই কর্মকাণ্ডটা তো মহামান্য রাষ্ট্রপতি মেনে নেয় নাই, উনি গ্রহণ করে নাই। গ্রহণ করলে উনি তো বলতে পারতেন যে ভাই ওরা করে ফেলেছে, এটাই ঠিক আছে, এটাই ইতিহাস। মহামান্য রাষ্ট্রপতি ইতিহাসটা বলেন নাই, মহামান্য রাষ্ট্রপতি তো বলে নাই যে এই ইতিহাস সত্য। উনি বলেছেন এটা ইতিহাসটা সত্য নয়,
এই জন্য উনি বলছে এভাবে দেশ চালানো যায় না। তার মানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং তার প্রতিমন্ত্রী এবং তার সচিব সহ এরা কাউকে চাকরিতে থাকার অধিকার কি রাখে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী তাদের উপর ব্যবস্থা না নেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে মুক্তিযুদ্ধের বিষয়ে মন্ত্রীকে এই কারণে স্যাক না করেন, তার প্রতিমন্ত্রী স্যাক না করেন, সচিবকে এবং যারা জড়িত ছিল ডকুমেন্টারির সঙ্গে তারা যদি স্যাক না করেন, তার রাষ্ট্রপতির এই বক্তব্যের তো কোন রকম আমি কংগ্রেসে দেখি না। রাষ্ট্রপতি এত বড় কথা বললেন, জাতির সামনে বললেন যে এটা এইভাবে সরকার চলতে পারে না, তাহলে এই সরকারের দায় দায়িত্ব কে নেবে? আজকে এদিকে তো চাকরিতে সরাতে হবে, এই বিশৃঙ্খলার দায় দায়িত্ব তো নিতে হবে। কেন এই ধরনের একটা প্রান্ত ইতিহাস প্রচার করা হলো তাদের সামনে, যারা ইতিহাস এখনো বেঁচে আছে, যারা এখনো ইতিহাস বেঁচে আছে? এটা তো অতীত ইতিহাস না, সে মোগল আমলের ইতিহাস না, সে তার কি উসমানী আমলের ইতিহাস না, এটা ইতিহাস আমার সাইন ভাইয়ের ইতিহাস, এটা ইতিহাস মানে হাসিনের ইতিহাস, যে ইতিহাস উনার রচনা করেছেন। ইতিহাস আমাদের এই ছাত্র প্রতিষ্ঠানের ছাত্রদের নেতাদের তাদের সামনে আপনি অপইতিহাস তুলে ধরবেন, এটা তারা মেনে নেবে? তারপরে সে রাষ্ট্রপতি মহোদয়, রাষ্ট্রপতি মোহাম্মদ রাষ্ট্রপতি পরিষ্কার বলেছেন, অনাস্থা দিয়েছেন, উনি উনার কি বলে দেখেন অসন্তুষ্টি প্রকাশ করেছেন। উনার অসন্তুষ্টি প্রকাশ করার পরে আমি শাহিদ ভাইকে অনুরোধ করবো, কর্নেল হাসিনকে অনুরোধ করবো, এদের ক্ষমতায় থাকার অধিকার কি আছে? মুক্তিযোদ্ধা বিষয়ে মন্ত্রীকে ক্ষমতা থাকতে পারে, মুক্তিযুদ্ধের প্রতিমন্ত্রী আমাদের বন্ধু খোকা সাহেবের ছেলে, তার প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে, তার প্রতি আমাদের আদর স্নেহ ভালোবাসা আছে, কিন্তু এই যে দায়িত্বটা উনি পালন করতে পারলেন না, তারপরে যে উষ্মা প্রকাশ করলেন, যে এই ভাষা ওখানে কথা বললেন, রাষ্ট্রপতির সামনে একজন প্রতিমন্ত্রী কি এই ভাষায় কথা বলতে পারে? এটাকে শিষ্টাচার বহির্ভূত না, শিষ্টাচার বিবর্জিত নয়? এটা কি আপনি বলতে পারেন না? তাহলে এইভাবে কি রাষ্ট্র চালাতে পারবেন? কাজে আমি মনে করি হাসিনা কোথায় চলে গেছেন মনে কি কন্টিনিউ করতে হচ্ছে, জন্য একই কথা। কাজে আমি মনে করি সিনহা ভাই, কর্নেল হাসিনুর রহমান ভাই, এগুলোর প্রতি প্রতিবাদ করতে হবে। এবং আমি আমার মেইল লাইনের সংবাদপত্রকে অনুরোধ করবো, যদি সত্য প্রচার করতে না পারেন, সত্য প্রকাশ করতে না পারেন, তাহলে বলেন যে আমরা সত্য বলছি না, আমরা আমাদের মতো করে বক্তব্য দিচ্ছি, আপনার ইচ্ছা হলে বিশ্বাস করেন, না হলে বিশ্বাস করেন না। এরকম ডিসক্লেমার থাকতে হবে, প্রতিটা পত্রিকার ডিসক্লেমার থাকতে হবে, আমাদের এই তথ্য সত্য নয়, এটা আমাদের নিজস্ব বক্তব্য। এখন তো আমি সত্য এসব ধরে নিচ্ছি, আমি তো পত্রিকার কাটিং এর টেক্সট বুক হিসাবে দিচ্ছি। এই যে হাসিন জানেন, আইসিসিতে পরীক্ষা দিতে গেলে পত্রিকা থেকে নিউজ আসে, বিভিন্ন পত্রিকা থেকে কমেন্ট আসে যে এটার ব্যাপারে আপনি কি বলেন, তাদেরকে পাস করতে হয়, তাদেরকে পরীক্ষা দিয়ে আসতে হয়। আর্মিতে বিভিন্ন পত্র পত্রিকার উপর আলোচনা পর্যালোচনা করা হয়, এমনকি স্টাফ কলেজ পর্যন্ত সেখানে পত্র পত্রিকার বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সম্পাদকীয় উপসম্পাদকীয় আলোচনা হয়। কারণ সবাই মনে করে যে আমাদের সংবাদপত্রগুলো জাতীয় ইস্যুগুলোকে সার্বঙ্গীন ভাবে তুলে ধরে, সেইখানে যদি তাদের ব্যক্তিগত মতবাদ তুলে ধরেন এবং সরকারের চাপে যদি তারা অসত্য বক্তব্য আমাদের সামনে তুলে ধরেন, তাহলে এটা নিয়ে আমাদের কথা বলতে হবে না? এটা নিয়ে কি আমাদের আমার এই যে বাংলাদেশ তো ইন্টারনেটে ঠিক আছে, এই জন্য আমি কন্টিনিউ করে যাচ্ছি না। তবে এখন আমি বিনয়ের সঙ্গে বলবো, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, আপনি যে কথাটা প্রতিবাদ করেছেন আমি এগ্রিড, আমি কাউকে বলতে পারি না, শব্দটা উত্তর ইউজ করতে পারি না, কাজে আমি বলতে পারি না, এটা জন্য আমি সরি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের এক্সপ্রেশন অফ কি থাকবে, মানে কষ্টের জায়গা থেকে বলেছেন আর কি। আপনি বুঝতে কষ্ট থেকে বলছি, কষ্টের জায়গা থেকে, আমরা সাংবাদিকদের সেভাবে সাংবাদিকতা করতে দেখি না। সাংবাদিকরা আমার ইনফরমেশনের প্রথম সোর্স, তাদের মাধ্যমে আমি তথ্য পাই, তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান সবকিছু আছে। আমরা আবারও কথা বলবো, এই ধরনের আচরণ করে তোমার কষ্ট হয়, কষ্ট থেকে আমাদের হচ্ছে। আমি আগেন আবার সরি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু সিনারমে সাইদ গতকালকের বিষয়টা আপনার কাছেও শুনতে চাই, যে এই যে এনসিপির মধ্যে ক্ষোভ, আরো অনেকের মধ্যে মাহফুজ আলমের মধ্যে ক্ষোভ দেখলাম, তারপরে গতকালকে আরেকটি বিষয়ে আরেকটি বড় ধরনের ঘটনা ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি, সেটা আপনি নিশ্চয়ই জানেন। তো সেটা নিয়েও আসলে ভারতের উচিত হয়েছে কি হয়নি, আমাদের সরকার থেকে বেশ আলোচনাও দেখতে পাচ্ছি এটা নিয়ে। তো দুটো বিষয়ই আপনার কাছে একটু শুনতে চাই। আপনার মাইক্রোফোনটা অন করে দিচ্ছেন। আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই যে জুলাই উপলক্ষে যে চায়না বাংলাদেশ সেন্টার যেটা হলো, রাষ্ট্রপতি যেহেতু কোনো একটা অনুষ্ঠান মন্তব্য করেছেন, সে প্রোগ্রাম সংগঠিত করেছেন এবং তিনি প্রশ্ন তুলেছেন যে ডকুমেন্টারিতে আবু সাইদ নাই, কিসের ডকুমেন্টারি, ওখানে প্রশ্ন তুলেছেন জুলাই যোদ্ধারা, সে এনসিপি যারা ছিল, যে এখানে এই কথা কেন বলা হলো যে ঘোষণা দিয়েছিলেন জনাব তারেক রহমান। ওখানে তো ৩রা অগাস্ট শহীদ দিনের একটা ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম, খেয়াল করেন, এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি, খেয়াল করেন। এই জিনিসগুলো তো ডকুমেন্ট, মানুষ তো জীবিত আছে, এখন ইতিহাস দরকার নেই তো। আক্তার ভাই যে কথা বললেন, সব লোক জীবিত,
তো জীবিত লোকের সামনে কথা যখন বলবেন, ইতিহাস না, ওটা হচ্ছে জীবন্ত কথাবার্তা বলতে হয়। তো এত বড় একটা ঘটনা নিয়ে হয়ে গেল, এবং রাষ্ট্রপতি খুব বিস্তার করলেন, এবং বিদেশি দূতাবাস যারা এসেছিলেন এক একে সব বিদায় হয়ে গেল। তিনটা জিনিস: রাষ্ট্রপতির ক্ষোভ, বিদেশিরা চলে গেলেন, দ্বিতীয়ত তারেক রহমানকে বলা হলো জুলাইয়ের মুক্তিযুদ্ধে, শুধু না, যুদ্ধ অবশ্যই হতে পারে, বলা হলো তিনি ঘোষণা দিয়েছিলেন। তাহলে এই কথাগুলো যা বললেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খেয়াল করেন, এবং সাথে সাথে মুক্তি মন্ত্রণালয়ের যে মন্ত্রী, পূর্ণমন্ত্রী যিনি আহমদ আজম খান, তিনি দুঃখ প্রকাশ করেছেন। যদিও প্রতিমন্ত্রী ব্যাপারটা ভেবে নেন নাই, তিনি তার স্টাইলে কথা বলার চেষ্টা করছেন। এখন প্রশ্ন, আমার কাছে গুরুত্ব রাষ্ট্রপতি, উনি যে সাহস করে বলেছেন, বর্তমান কাঠামোতে তো রাষ্ট্রপতির কথা বলার কথা না। বলছেন যে ডাক্তার বললেন সন্তুষ্টি, ইয়েস, কোন সন্তুষ্টি? উনি প্রধানমন্ত্রী হাসলে হাসবেন, কাঁদলে কাঁদবেন, এই তো সিস্টেম থেকে, ওইটাই সন্তুষ্টি। প্রধানমন্ত্রী হাসলে হাসছেন বা সন্তুষ্ট হয়ে গেছেন, আর যা কিছু করেন ওটা তো গদবাদে কথাবার্তা। ডাক্তার মেম্বার পার্লামেন্ট ছিলেন, আমার সেটা ভালো জানিস। এখন প্রশ্ন হচ্ছে পদক্ষেপটা কি ছিল, কেন আজকে এটা নিয়ে কন্ট্রোল করতে হলো, প্রতিবাদ করতে হলো? একটা, যদি তারেক রহমান জিয়াউর রহমানকে স্মরণ করে, জিয়াউর রহমান কিন্তু কোনো কম্প্রোমাইজ করে নেই, যেখানে যা করার তিনি করে ফেলেছেন। কি আসে যায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দুটো মন্ত্রী আছে, অবশ্যই আগামীকাল সকালে থাকবে না। জুলাই বিপ্লবের প্রধান যে অপমান হয়েছে এটা কেন তারা ভুল করলেন? ভুল করার আগে সমস্ত ড্রাফট কারা খেয়েছে? এই ডকুমেন্ট করার কমিটি ছিল না, লোকজন ছিল না? ওই লোকজন কি সব একতরফা করছে? যারা তারেক রহমানকে ইতিহাস বহির্ভূত পন্থায় বড় করতে চেয়েছেন, প্রোগ্রামতে তারা তাকে ছোট করেছে। এই ছোট কথা আমরা চাইনি। তারেক রহমান নিজস্ব গুণে গুণান্বিত, আলোকিত, এবং তিনি কাজ করে যাচ্ছেন। তাকে যখন আপনারা টানাশোনা করবেন, তার মানে দলের ভিতরে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যারা অতি চামচাগিরি করে। এই চামচাগিরি করে তো আর যাই হোক, দেশের ভালো হবে না, নিজেরও ভালো হবে না, দলের তো হবে না। আজকে রাষ্ট্রপতিকে লজ্জা পেতে হলো বিদেশিদের, সারা পৃথিবী জানলো। রাষ্ট্রপতি নিজেই বলেছে অন্যায়। এইরকম একটা ঘটনা জাস্ট নেপালে ঘটতো, ভুটানে ঘটতো, আমি ছোট ছোট বলতেছি, শ্রীলঙ্কায় ঘটতো, পাকিস্তানে ঘটতো। সাথে সাথে প্রথম পদক্ষেপ হতো কি, যে দুজন মন্ত্রী চাকরি নাই, 5 পদক্ষেপ চাকরি নাই, তারা যত যোগ্য, যত প্রিয় হোক না কেন, কর্তব্য কাজ অবহেলা এবং একটা ঐতিহাসকে, ঐতিহাসিক ঘটনাকে তারা বিকৃত করে দলের চিফকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা দলের চিফ চিন্তা করেনি। এই যে তাকে অনালোকিত করার চেষ্টা করা হয়েছে, এটাই হলো সুরা। এখন আমরা দেখব রাষ্ট্রপতির ক্ষোভের কারণ, এনসিপির ক্ষোভের কারণ, জুলাই যুদ্ধের ক্ষোভের কারণ যদি এটি হয়ে থাকে, তাহলে আগামীকাল সকালে আমরা পত্রিকা দেখতে চাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টি আসলে সঠিক জায়গায় আবার সঠিক লোক বসতে পেরেছে। যদি না হয় তাহলে ধরে নেওয়া যাবে সবকিছু পিছনে অশুভ শক্তির ইঙ্গিত কাজ করতেছে। পরিস্থিতি খুবই খারাপ। দ্বিতীয়টা কি বলেছেন? দ্বিতীয়টা বলেছি যে সেই একই দিনে তো হাসিনার লাইভে আসার কথা, মানে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা, কিন্তু তিনি আসেননি, তিনি অডিওতে এসেছেন, এবং যে বক্তব্যগুলো সবসময় উনি 2 বছর ধরে বলছেন সেই বক্তব্যগুলোই আমরা দেখলাম। বলতে হবে না, আমি নিজের সামনে নিজস্ব ইউটিউব আছে, ফেসবুক পেজ আছে, আমি কিন্তু 18 মিনিট একটা ভিডিও সেখানে আছে দিয়েছি, 18 মিনিট অনেক কিছু বলেছে এবং সাহস করে কিছু বলেছেন। এখন প্রশ্ন আসে, শেখ হাসিনা বয়ান দিবেন ভারতের করসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ান জার্নালিস্ট ক্লাব, সাংবাদিক আছে, ভালো কথা, এটা ভারতে আসছে। এবং খেয়াল করবেন কিন্তু এখানে যারা আদালত পেয়েছেন, লোকাল আছেন, কিছু বাইরেতে আসছেন। এখন প্রশ্ন হলো কোথায় হচ্ছে? এটা ভারতে হচ্ছে। শেখ হাসিনা কোথায় আছে? ভারতে আছে। এই ব্যাপারটি লক্ষ্য রাখেন যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতীয় হাই কমিশনার কথা বলছিলেন, তার সাথে তাকে বুঝিয়ে বললেন যে আপনার দেশে বসে যাতে নিষিদ্ধ আওয়ামী লীগ বা নেতৃবৃন্দ আপনার ভূখণ্ড ব্যবহার করতে না পারে, সম্পর্ক কিন্তু টালমার রাখেন, বুঝিয়ে দিয়েছিলেন। তো উনি বলেছিলেন প্রয়োজনীয় খোঁজ খবর নেবো, আমি দেখব। বাংলাদেশ সরকারের বিভিন্ন তরফ থেকে বলে দেওয়া হয়েছে, কিন্তু কি করলেন? ঠিক একদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ ওয়াল উনি বলে দিলেন এই বক্তব্যের সাথে আমাদের কোনো মিল নাই, আমরা এগুলি গুরুত্ব দেই না, আমরা শেয়ারও করি না, এটা সম্পূর্ণরূপে শেখ হাসিনার নিজস্ব ব্যাপার। একটা রাষ্ট্র যদি তার অভ্যন্তরীণ এভাবে কথা বলে, এটা বাচ্চাকে বলতে পারেন, এই কথা কি প্রযোজ্য হয়? মানুষ কি ঘাস খায়? অর্থাৎ ভারত সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিল, ইয়েস
শেখ হাসিনা বলবে। অর্থাৎ প্রোগ্রামটি এভাবে আসেন না, শেখ হাসিনা কি স্বাধীন না পরাধীন প্রশ্ন করেন। ভারতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড তো শেখ হাসিনা। এখন গঙ্গার পানি পদ্মার পানি না তো কিছুটা, তাকে তারা ব্যবহার করবে এখন। সেই ব্যবহার করার ক্ষেত্রে তারা এখন এটাকে অস্ত্র ব্যবহার করতেছে। আক্তার ভাই, আমার ব্রিগেডিয়ার ভাই, বাবা ব্যাপারটা অন্য চলে গেছে। কিন্তু ভারতের কাছে 3টা অস্ত্র, পানি চুক্তি একটা সামনে আছে, বর্ডার কনফ্লিক্ট আছে, ব্যবসা বাণিজ্য আছে, তারপরে নিরাপত্তার ব্যাপার আছে ভারতে। তার চেয়ে বড় কথা, সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে স্বয়ং শেখ হাসিনা। এখন শেখ হাসিনার কতটুকু স্বাধীনতা আছে আমরা জানি না। উনি কোন পরিস্থিতির কথা বলছেন না বুঝতে পারতেছেন, কেন তাকে ভিডিও দেখানো হচ্ছে না বুঝতে জানি কিছু। সবকিছু কিন্তু রহস্যাবৃত। অর্থাৎ এই ভারতেই কিন্তু দালাই লামাকে রেখেছিল 1959-এ, এবং দালাই লামাকে কিন্তু প্রবাসী সরকার করেছিল, পরে সে সরকার ভেঙে দিয়েছে, ঠিক নাই ছিল। এরাই কিন্তু একসময় নেপালের এক রাজাকে দিয়েছিল, হয়নি কিন্তু। এবার তো ভিন্ন, তো এবার তো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এত কিছু জানার পরে, বোঝার পরে বায়োলেটার সম্পর্ক হচ্ছে না। এখন আপনি ধরে নেবেন ভারতের পররাষ্ট্রনীতিতে বা চাণক্য নীতিতে বলে, এই চাণক্যর কথা বলছেন তো, এই চাণক্য কিন্তু ভারতের না, যে কোনো জাতির সম্পদ, যে দেশে বাসিন্দা সে। কারণ চাণক্য কাজ করেছে নিজ দেশের জন্য, ভূখণ্ডের জন্য, অন্য দেশের জন্য সে খারাপ। তার প্রত্যেকটা পলিসি আমি তার বইগুলি পড়েছি, কোন কারণে পড়েছি। এখন আপনি চিন্তা করেন শেখ হাসিনা যে কথাগুলি বলেছে, উনি কথা বলছিল, আমি শুনতেছিলাম তো, আমি 3বার শুনছি বিভিন্ন ভাবে, ওই ভিডিও বাইরে গেছে সব জায়গায়। এখন তাকে যখন প্রশ্ন করা হচ্ছে উত্তর দিচ্ছিলেন, একসময় তিনি তার ছেলেকে বললেন, তিনি উত্তর দিলেন। এখন শেখ হাসিনার উত্তরের মধ্যে কিন্তু স্বাভাবিকতা ছিল না, খেয়াল করবেন। উনি যে ইচ্ছাকে কথা বলেন ছিল না, অনেক প্রশ্ন উত্থাপন হয়ে গেছিল। দেখেন, আমি অত ডিবে যাব না, আমি শুধু বলবো শেখ হাসিনাকে অদৃশ্যে রেখে ভারত সরকার বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে বা করতেছে, এটা কিন্তু ভারতীয় ফরেন পলিসির জন্য খুবই একটা আত্মঘাতী কাজ হবে, জন্য আত্মঘাতী কাজ হবে। এবং আমি অজিত দোভাল, অত্যন্ত বিজ্ঞ লোক, আমি তাকেও বলবো, আপনি অনেক খেলা খেলছেন, আপনি অত্যন্ত পণ্ডিত, কিন্তু চাণক্য ডিপ্লোমেসি কিন্তু বাংলাদেশ এখানে ফেল করছে। আর ফেল করছে বলে কিন্তু শেখ হাসিনা বিদায় নিয়ে দিচ্ছে। কারণ আপনারা বাংলাদেশ স্টাডি ঠিক করতে পারেননি, কোথায় নক করতে হবে বুঝাই করেছে, করতে 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 বয়ান হয়ে গেছে। আর এই আপনারা এখনো কিন্তু হচ্ছে না। অনেক কথা আসতেছে, ষড়যন্ত্র হচ্ছে, সেই হচ্ছে, আমেরিকা এসে গেছে, চীনের বিরুদ্ধে চলে গেছে, এগুলো কথা একটাই, শেখ হাসিনার কোনো ক্ষমতা নাই ভারতের বাইরে একটা কথা বলবে। উনি সেই কাজটি করবেন ভারত যেটা চাবে। আর এই কারণে ভারত এই মিটিংটাকে মনে করেছে ভারতের পররাষ্ট্রনীতির জন্য এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই জরুরি হয়ে গেছে। যদি মনে করতে করবো না। আমি আক্তার ভাইয়ের মতো কিন্তু সামরিক কাজে কথা বলবো না, আমারও তো সাহস নেই। আমি বেশ সামরিক লোক, আমার এই ভাইও সামরিক লোক। আমি যেটা বুঝি সফট ডিপ্লোমেসি, ওই সফট ডিপ্লোমেসি একটা কথা আছে, ভারত বাংলাদেশ সম্পর্কে কি করা যায়। আমি আবারও জোর দিয়ে বলছি, শেখ হাসিনার এই ভার্চুয়াল যে বক্তব্যগুলো, এগুলি তার মনের কথা না। তিনি যেই ভাষায় কথা শুরু করছেন, বলেছেন, উনি ইউনূসকে বলেছেন অবৈধ সরকার, এখন যে সমস্ত বলেছেন, অর্থাৎ তার দৃষ্টিকোণ থেকে সব শেষ। এক পর্যায়ে বললেন গ্রেট ফ্রেন্ড অফ বাংলাদেশ কে ইন্ডিয়া। আমরা বলি ফ্রেন্ড তো অবশ্যই আমাদের, আমরা শত্রু বুঝি। শত্রু তো ভারত নিজে হচ্ছে কর্মকাণ্ড দিয়া। কিন্তু তিনি যেটা বলেছেন, আমি তার সমস্ত কথাগুলোকে কিন্তু, আমি আবার বলছি, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ জড়িত আছেন, বারবার শুনে নেন। এখানে যারা বিদেশ থেকে এসেছে, আওয়ামী লীগের শীর্ষ কেউ ছিল না, একমাত্র মহিদুল শিক্ষা মন্ত্রী ছিল এক সময়, উনি ছিলেন। লক্ষ্য রাখবেন, শেখ হাসিনা যদি এই মিটিং করতে চাইতো, অনেক নেতা বলতেছে আমরা প্রয়োজন বাংলাদেশ আসাদ ঢুকে যাবো, আসলে ভারত আসলে না কেন? হাসান মাহমুদ যে কথাটা বললো, আমি দাঁড়ায় আছি, আপনি কেন ভারতে গেলেন না? আবু ছিল হাসিনা পাঁচ টাকা পড়াশোনা ছিলেন, উনি আসেন নাই, কিন্তু অনেকে আসেন নাই। কিন্তু কেন আসেন নাই? ওই লিস্টও করে দেওয়া হয়েছে, কারা কারা থাকবে, কারা কারা কথা বলবে, কি কথাগুলি বলবে বলে দেওয়া হয়েছে। এবং এই মিটিং এ দেখেন একটা জিনিস হলো, শেখ হাসিনা বলে দেওয়া হয়েছে, কোথা থেকে বলে দেওয়া হয়েছে, এই মুহূর্তে শেখ হাসিনা যেখানে আসছে সেখানে বলে দেওয়া হয়েছে। আপনি কথা বুঝতেছেন না? তাহলে কি এই বাংলাদেশ সরকারকে হাসিনা কার্ড খেলতেছে ভালো? আমি জমিদার, আমার বাড়িতে আসছেন, বিপদে পড়ে আসছেন, এখন আপনার যেটা ওই দেশে আমার শত্রু ফল খারাপ, আপনি আপনার কথা বলতে পারবেন? আপনি আমার কথাগুলি বলবেন, শিখে দিব আপনাকে, তাহলে আপনার তো মুক্তি নেই। হিসাব তো সোজা। যদি বাংলাদেশ থাকতো, বাংলাদেশ একই কাজ করতো, যদি বাংলাদেশের পর্যায়ে আসতো একই কাজ করতো। এটা দোষ দিচ্ছি না, কিন্তু এটা রাষ্ট্রের ফরেন পর্যায়ে অংশ। সে তাকে পেয়েছে, কথা বলেছে, আর যেই ভাষায় কথা বলেছেন, এই ভাষাগুলো হচ্ছে আগুন লাগাই দেওয়া, অবমূল্যায়ন করা, পাত্তা না দেওয়া। আল্লাহ তাআলা দেখেন, মানুষ সৃষ্টি এই জন্য করে নাই,
আল্লাহ তাআলা কিন্তু মানুষের ভিতরে গুণও দিচ্ছে, ভালো গুণ খারাপ দিচ্ছে। শেষ একটি করুন। শেখ হাসিনা বলতো, যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে, ভুলভ্রান্তি আছে, আমারও আছে, আমার সাথে যারা ছিল তারা আমার ভুল হয়েছে, বুঝতে পারি নাই, আমি তো ক্ষমা চাইতে পারি। সে ক্ষমা চায় নাই 96 সালে, 96 সালে ক্ষমা চেয়েছিল বলে যাতে অ্যাকসেপ্ট করেছিল। এইবার তো ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটছে তো। ওই দিনে, যেই দিনে বাংলাদেশ উত্তপ্ত, সেই 5ই অগস্ট, যেই দিনে জাদুঘর উদ্বোধন হচ্ছে, সেই দিনে যে কথাগুলো বলতেছেন সবকিছু কিন্তু শখে আঁকা। এই শখের বাইরে কিন্তু সেখানে যেতে পারবে না। আমি আবারও বলছি, যারা জীব বুদ্ধা আছেন, শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ এখানে ভারতের রাডারে নির্ধারিত। উনি চাইলেও হবে, না চাইলেও হবে, এইটাই বড় সত্য। সুতরাং এই ভাষণটা আমার কাছে শুধু কিছুই না, এই ভাষণটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে ভারত বুঝিয়ে দিচ্ছে, তারা শেখ হাসিনাকে বুঝাবে, দেখো আমরা বিপদ তোমার পাশে আছি, থাকবো, দেখো কত বড় বন্ধু, যত বিপদে হোক তোমাকে আমরা প্রোটেকশন দেবো। এখানে ভারতের দুই বিরোধী দল একমত কিন্তু দেবো, এটা এটা হলো সান্ত্বনা। কিন্তু মূল কথা হচ্ছে ভারতের মূল ফরেন পলিসিতে বাংলাদেশের একটা চ্যাপ্টার আছে, সেখানে একটা সমঝোতা আছে। সুতরাং শেখ হাসিনা দেশে ফিরবে, ঠিক সেদিনই ফিরবে যেদিন ভারত মনে করবে এখন তার দেশে যাওয়ার সময় হয়েছে, কারণ ওখানে তার অনেক কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে। এর আগে যে যত কথাই বলেন না কেন, শেখ হাসিনা বাংলাদেশ নিজের ইচ্ছার নির্ভরশীল। আমি স্পষ্ট বলে দিচ্ছি, নির্ভর করে না ভারতের উপর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি কর্নেল হাসিনুর রহমান, আপনার কাছে এই বিষয়ে শুনতে চাই যে ভারত হাসিনাকে দিয়ে কাঠ ফেলতেছে, এটা অনেকে বলার চেষ্টা করছে এবং অনেকে বলছেও। সেটা আপনার থেকেও শুনতে চাই যে আপনিও সেটা মনে করেন কিনা, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এখন এই টার্ম কার্ড, যদিও সিনহা ভাই 3টি কথা উল্লেখ করেছেন এবং অনেক প্রতিবেদনে আমরা শুনেছি যে 3টি কার্ড ব্যবহার এবং ভারতের হাতে আছে এখন বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে হাসিনাকে ভালোভাবে ব্যবহার করছে কার্ড হিসেবে। এটা একটি বিষয়। আর বিরোধী দল যেটা বলছে, বিরোধী জোট অলরেডি আলটিমেটামও দিচ্ছে সরকারকে, কর্মসূচিও ঘোষণা করেছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের। তো আপনার কাছে কি মনে হয়, এবং সরকারকে হটানোর জন্য এই যে আলটিমেটাম গুলো বা এই কর্মসূচি গুলো একটু কি তাড়াতাড়ি হচ্ছে কিনা, সরকারকে আরেকটু সুযোগ দেওয়া উচিত ছিল কিনা বলে আপনি মনে করেন কিনা? আসলে তাদের মানে শুধুমাত্র বিদ্যুৎ, গ্যাস, তারপরে দ্রব্যমূল্য, এই 3টি ইস্যু নিয়েই 5 মাস 6 মাসের মধ্যে সরকার হটানোর জন্য বা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে পারে। আপা, আমি কিন্তু কথা বলবো একটু কঠিন ভাবে। সিনেমায় বলছে আমি মিলিটারি লোক, আমি যেহেতু ভারতকে ঘৃণা করি আর আমি ব্যক্তিগত ধারণ করি আমি 20 কোটি জনগণ, এটা এক জাতির, পৃথিবীর কোথাও নাই, এটা আমাদের বিশাল শক্তি। এই 54টা বছর ভারত আমাদের নির্যাতন করতে, নিপীড়ন করে, যা করছে আওয়ামী লীগ করছে সব ভারতের প্রেসক্রিপশনে। আর বোঝার চেষ্টা করেন কেমন করে করছে। আমাদের ডিজিএফআই এর পর কয়েকজন জেনারেল ভারতে আশ্রিত, এটা তো সব ভারতের কাজ করতেছে। তো ভারতের কাজ করুক, এরা এত না, এত কিছু থাকার পরেও, মানে আপনি চিন্তা করেন পৃথিবীর এত বড় শক্তিশালী কেউ নাই, ছিল না। ট্রাম্পেরও সমালোচনা করা যায়, হাসিনার সমালোচনা করা যাইতো না। এবং এই হাসিনা কি করে নাই, এবং তার শক্তি কতখানি ছিল ভাবেন আপনি। এই শক্তি থাকার পর সে পলায় গেছে, ফিরে আসার কোনো কায়দা নাই। কিন্তু গান গাক যা কিছু বলুক, সে নিজেও বুঝতে আসতে পারবে না, তার সেই সৎ সাহস নাই। শহীদ জিয়া মারার পর তো সে পলায় গেছে, সীমান্তে আটক হয়েছে। এখন মনে করেন তারেক দিয়ে আসতে বললো, হাসিনা আসবে না, তার যে সামর্থ্য নাই, শক্তি নাই, তারা ঠেকায় রাখবে। আমি অন্তত যাবো, হাসিনা আসলে আমি মারা যাবো, ওর মারার জন্য আমি যাবো। এই আওয়ামী লীগকে আমরা পৌঁছে দিব না। আইসিতে যে বিচার হয়েছে, বিচার তাকে মানিয়ে নিতে হবে। যত শক্তি বড় প্রভাব নাই, সেটা ফ্যাসিস্ট, তার বাপ একটা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন রক্তটা কোন পর্যায়ে। ঘোষণা দিয়েছে শহীদ জিয়া, তাকে বানাতে পারে পাকিস্তানি গুপ্তচর, তার বীরুত্তম খেতাব নিয়ে নিছে। তার স্ত্রী আমার খালেদা জিয়া মা সমতুল্য ক্যান্টনমেন্টে বের করে দিয়েছে। এই ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না। বিএনপি গুনগান গাক দিয়ে অসুবিধা নেই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতের হাইকমিশনকে বুঝাইছে ভালো মতো, তারপরে কথা শুনে নাই। এখন সুযোগ আছে ওই শালাকে পিএমজি করে বাই করে দেওয়া, পিএমজি করে বাই করে দেই। ভাবমূর্তি দুই দেশের সম্পর্ক নষ্ট হয়েছে। এতটা শক্তি ভারত বাংলাদেশে আছে কি না আমাদের হইতে হবে, কথা বলতে হবে। তাও তো বাংলাদেশ শুরু করছে প্রতিবাদ করা। আমি হলে তো পিএমজি করে বাইকে দিতাম, না পারো কর গিয়া কি করবো। আমি বিনা পয়সা কিন্তু নিই না ভারত থেকে, পয়সা দিয়ে কিনি। ভারত না দিলে চীন থেকে নিবো, বাংলা থেকে নিবো। সুতরাং আমাদের 20 কোটি লোক বাংলাদেশি এক জাতির, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, সবাই কিন্তু আমরা এক। এই কিছু উচ্ছিষ্ট থাকে সব জায়গায়, ওই গতকাল যে ঘটনা ঘটাইছে, এই উচ্ছিষ্টটাই সমস্যা। আর একটা কথা আপনার বলেন, লং মার্চ, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। দেখেন সত্যিকার অর্থে বাসায় যদি গ্যাস না থাকে, প্রত্যেকটা বাড়িতে এখন অলমোস্ট ইলেকট্রিক্যাল একটা ব্যবস্থা করা হয়েছে, চুলার ভালো ব্যবসা হচ্ছে ইউটিউবে, ওইটা দিয়ে রান্না বান্না হচ্ছে, সবাই পাইতেছে না। আমার মেয়ে আমাদের মারা বোনরা অনেক অ্যাক্টিভ,
তাদের অফিস করতে হয়, আসার পর দেখা যায় গ্যাস নাই বা শুরু হয় না। মানে সমাজ ব্যবস্থাটা উল্টো পাল্টে গেছে, এটা কেউ রেহাই পায় নাই। এই অবস্থায় আমি মনে করি যে আন্দোলনটা করতে বলছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন। সরকার একটু চিন্তা করবে, এটাকে অ্যাড্রেস করবে না কিভাবে সমাধান করা যায়। আজকে বলতেছিল সিনেমাই না কে বলতেছিল না ইয়া বলতেছিল শাহরিয়ার, যে আপনি গ্যাস তেল দিচ্ছেন যাদেরকে, তারা আওয়ামী লীগের লোকজন, তারা এখনো সেইভাবে আছে। আপনি নতুন কোনো অপশন খোলেন নাই, খুলতে তো হবে। আমি তো টাকা দিয়ে কিনতেছি, আপনার সমস্যাটা কোথায়? এখন এইসব বুদ্ধি দিবে উপদেষ্টারা। উপদেষ্টা কারা কারা দেখেন আপনি? এইসব উপদেষ্টা কি বুদ্ধি দিবে? আপনি মুক্তিযুদ্ধ একটা বড় একটা সেন্সিটিভ জিনিস, এখানে কি ভুলটা করছেন? আর আমি তো ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দরকার নাই তো। তার কাজটা কি? পরিজীবী কাজের একটা মন্ত্রী পাওয়ার দরকার আছে নাকি? এটা জাস্ট একটা বিভাগ হইতে পারে, বড় ধর অধিদপ্তর হইতে পারে, এটা মন্ত্রণালয় মন্ত্রী ফাইলামি। আমার দেশে এত টাকা নাই মন্ত্রী পালার জন্য, এত টাকা নাই আমাদের মন্ত্রী পালার, এই কিছু মন্ত্রী দরকারই তো নাই। আমার মন্ত্রী মুক্তিযোদ্ধা প্রতিদিনই মারা যাইতেছে, কমে যাচ্ছে সংখ্যা। আপনি এত বছরে আপনি মুক্তিযোদ্ধার সংখ্যায় বাই করতে পারেন, খালি রাজনৈতিক সমীকরণ পরিবর্তন। এই মন্ত্রণালয় দরকারই নেই। টাকা পয়সা লাগবে আমাদের এফসি আর্মি বলে আর্মিতে সিভিল সিস্টেম আছে, ওরা কিন্তু টাকা নেবে। নতুন মুক্তিযোদ্ধা সৃষ্টি হচ্ছে না, সমস্যাটা কোথায়? এই যে জুলাই যোদ্ধা তৈরি হলো আবার, জুলাই যোদ্ধা তাদেরকেও তো এখানে ইয়ে করা হয়েছে। সেটা তো জুলাই যোদ্ধা মুক্তিযোদ্ধা ফান্ডে যাবে না, বিভিন্ন একটা খাত থাকবে, একটা অধিদপ্তর থাকবে। যদি সরকার চিন্তা করে, সেটা তো চিন্তা গড়িমসি করতেছে। মানে সব জায়গায় যদি বিএনপিকে দিতে হবে, এই মানসিকতাটা খুব, আপনি যদি স্বীকার করে নেন, সারেন্ডার হন, জনগণের শক্তি জনগণ করছে বলে আমি আমি এই জায়গায় আমি এই জায়গায় মানে আমি ক্ষমতাসীন, আমি জনগণের কাজ করে, আপনি বড় হবেন। সব আপনার কৃতিত্ব নিতে হবে তেল মেরে মেরে, এটা খুব খারাপ কালচার। ওই দিন নাই এখন সুলতান সুলেমানের দিন যে তেল মারবে সবাই, নো। এখন আপনি সারেন্ডার করেন জনগণের কাছে, আমি দুঃখিত লজ্জিত, জনগণ বাঙালি জনগণ তো মেনে নিবে, পছন্দ করে। এই কথা সিনাবাই বলে 96 হাসিনা ক্ষমতায় ছিল, জনগণ মেনে নিয়েছিল। তার চেয়েও আরো ডেভেলপড জনগণ এখন, দৃশ্যমান কে কি করতেছে না করতেছে। এখন এগুলি যদি চোখ বন্ধ করে কাজ করে, ঠিক না? মিডিয়া কেন সুন্দর করে আসে নাই? তার তো ঠিকই বলছে। আপনি কত করে বলতেছেন আবু সাইদকে বাদ দিয়েছেন, কেমন গাদ্দারি! ওর তো ধরে জেলে ঢুকাই দেওয়া উচিত মন্ত্রী। আপনি বলে মন্ত্রী শেখ, আমি হলে জেলে ঢুকাই যাম। রাষ্ট্রের বদনাম করছে, দেশের বদনাম করছে। না হাপা হাসেন না, এটা বাস্তবতা। আমি জেলে ঢুকাই এক মন্ত্রীকে বলতেছেন আবু সাইদের মতো একটা লোক, আপা আবু সাইদের মতো একটা লোক যে 2 হাত প্রসার করে আমাদের নতুন কালচার শিখেছে যে আমরা অস্ত্র ছাড়া বুক পেতেছি, আমাদের বুক পেতেছি গুলি কর, বুকে উঠছে। মানে আমার মানে কত সুন্দর সুন্দর স্লোগান। আত্মসার মুক্তিযোদ্ধা ছিলেন, ওনাদের স্লোগান তো লিমিটেড। এই বিপ্লবের কত স্লোগান ভাবেন তো, প্রতিটা স্লোগান কত শক্তিশালী। আমি মাঠে থাকছি, দেখছি এরা কতখানি, মানে এই জেএনজি গুলি মনে করতাম ফার্মের মুরগি, এটা আসলে ভেরি অ্যাক্টিভ। আমি বাইরে থাকি, বাসা থেকে মেয়েরা মাঠে, অথবা এদেরকে ছোট করে দেখার কায়দা নেই। যার যে প্রাপ্য দেন, আপনি বড় হবেন, এই জিনিসটা আমাদের শিখতে হবে। আপা আমার মনে হয় আমরা শিখি, অনেক আপনি যে এক মন্ত্রীকে বলতেছেন, মানে ভারতের হাই কমিশনার, উনিও তো মন্ত্রীর পদমর্যাদায়। তাহলে আপনি প্রেসিডেন্টের পদমর্যাদা বেতন নিয়ে পাঠানো লাভ নাই। আমার কাছে দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত লোক, কূটনীতিক, সিম্পল জয়েন্ট সেক্রেটারি। ইচ্ছে করলেই কি বাংলাদেশ বের করে দিতে পারে কিনা তাকে? পারবে না, কেন পারবে না? সেটা আসার সময় তো ভুল করছে। আসার সময় কি বলছে, নদী বাতাস আকাশ এক হয়ে যায়। আরে হালার প্রত্যেকটা নদীটা তো কাইটা দিছিস বান্দিয়া। 140 কোটি আর 20 কোটি মিলে মানে এক মানুষ। আমি এটা করবো না। আমি বলি ওরা অখণ্ড বাংলা ভারত বলে, আমি অখণ্ড বাংলা বলি, বৃহত্তর বাংলা বলি, কোনো আপত্তি নাই তো, বলতে তো অসুবিধা নাই। তারা বলতেছে, আমরা বলতেছি, দেখি কতদিন বলতে পারে। ওরা তো গাদ্দার জাতি, ওরা হলো গিয়া সুভাষ বসুর অনুসারী হইয়া, এই সুভাষ বসুর ভয়ে ব্রিটিশ চলে গেছে, কিন্তু এরা ভারতের দাস পতায় মিলে গেছে, ভারতকে এখন নত যেন হয়ে আছে, গায়ের মধ্যে হিম্মত নাই, রক্ত নাই। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি আখতারুজ্জামান, আপনার কাছে হাসিনা প্রসঙ্গ শুনতে চাই, এবং পাশাপাশি বিরোধী জোটের যেই আলটিমেটাম সেটা নিয়েও শুনতে চাই। যে ডক্টর শফিকুর রহমান তিনিও বলছেন যে আরেকটা বিপ্লব হতে পারে, এটা বেশ কয়েকবারই বলেছেন, গতকালকেও বলেছেন। তো সেরকম সম্ভাবনা আছে কিনা, আর সেরকম বিপ্লবটা গণ অভ্যুত্থান বাংলাদেশে আর হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আর যে আলটিমেটাম গুলো দিচ্ছে সেগুলো নিয়েও কথা বলতে চাই, যে আপনার কাছে শুনতে চাই। এখানে তো আলটিমেটামের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমরা সরকারকে সময় দিয়ে কমিটি দিয়েছি যাতে আমাদের বলতে না পারে যে আমরা খুব অ্যাব্রাপ্টলি দাবি করতেছি, সরকারের চাপ সৃষ্টি করতেছি। আমরা একটা দীর্ঘ মেয়াদে প্রায় নভেম্বর পর্যন্ত প্রোগ্রাম দিয়ে বলেছি যে তোমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মতবাদ কি, মনোভাব কি, এটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেন না কেন, আজকে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান এই সরকারকে ডিসেম্বর মতো লাইভ দিয়ে দেবে, এটাকে পজিটিভ দিচ্ছেন না কেন? এই কর্মসূচির মাধ্যমে এই সরকারকে নভেম্বর
পর্যন্ত লাইভ দিয়ে দিলেন, বললেন নভেম্বরের মধ্যেই দাবিগুলো আপনি পূরণ করেন। আমরা একের পরে কর্মসূচি দিয়েছি। কারণ উনি তো আজকে এক্ষুনি তাৎক্ষণিক বলেন আজকের মধ্যে দিতে হয়। আজকে যখন আমরা গিয়েছিলাম অবস্থান ধর্মঘট করতে সচিবালয়ের সামনে, উনি প্রথমে 10 মিনিট সময় দিয়েছেন, মিছিল করে গেছে, আমাদেরকে আটকেছে পুলিশ। উনি সেটা মেনেছেন, পুলিশের বাধা উনি মেনেছেন। উনি সেখানে রাস্তার উপরে দাঁড়িয়ে উনি চিন্তা করতে পারবেন একটা স্লোপের মধ্যে দাঁড়িয়ে পিছনে কমর সোজা করে দাঁড়াতে পারেন না, এমন জায়গায় দাঁড়িয়ে উঁচা জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলছেন আমরা সরকারকে 10 মিনিট আমরা অপেক্ষা করবো, সরকারের কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এসে আমাদেরকে একটু সান্ত্বনা দেখ, বলো যে এই দাবিগুলো আমরা কমিউনিটি নিচ্ছি, আমরা নিচ্ছি, তাদের বিবেচনা নিচ্ছি। আজকে পূরণ করতে পারবে না, কি বলেন কথা আসিফ? আজকে দাবিগুলো কি সাইদ ভাই, আজকে দাবিগুলো পূরণ করতে পারবে? আমরা দাবিগুলো হ্যাঁ আমরা দাবিগুলো দিয়েছি, আপনি এটা নিয়ে আপনি আমাদেরকে সান্ত্বনা দেন, বলেন যে ঠিক আছে আমরা এটা কগনিশন নিলাম বা বিবেচনা নিলাম। এটার জন্য মাননীয় আমাদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এই বয়সে আমাদেরকে সবাইকে নিয়ে, আমি নিজেও মনে ছিলাম এই বয়সে আমাদের পক্ষে তো রাস্তায় দাঁড়ায় থাকা সম্ভব না, আজকে তো আমার স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যাই হোক দাঁড়িয়েছিলাম সেখানে, একজন কেউ তো আসতে পারতো, আমাদেরকে পুলিশ পর্যন্ত আটকে রাখা হলো, পুলিশ দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হলো। এই সমাধান চাই না আমরা। গণতন্ত্র দেশে তো পুলিশ, হ্যাঁ পুলিশ তার দায়িত্ব পালন করেছে, তাকে নির্দেশ দেওয়া হয়েছে ওনাকে আগাইতে দিবা না। আমি পুলিশকে কোনো আপত্তি করি না, পুলিশে কোনো বলি না তারা অন্যায় করেছে, তারা সঠিক কাজ করেছে, তারা নির্দেশিত হয়েছে, তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বাধা দিয়েছে, সেই বাধা আমাদের বিরোধী দলের নেতা মেনে নিয়েছে। তারপরে কি সরকারের একজন মন্ত্রী আসতে পারতেন না? এই যে এখন গালি দিতে হয়, একজন মন্ত্রী কি আইসা বলতে পারতেন না যে ঠিক আছে আপনাদের কি বলা আমাদের বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জানিয়ে দেবো? এই তো বক্তব্য বাকি, এটুকুই তো, একটু করলেন না। তার মানে সমস্ত বিরোধী দলকে এতগুলো জনগণকে আপনি প্রত্যাখ্যান করে দিলেন। আমরা তো এটা মেনে নিয়ে আসছি, আমরা বলতে পারি আমরা পরাজয় হয়ে আসছি, কিন্তু আমরা মনে করি পরাজয় না, আমাদের দায়িত্ব থেকে আমরা সময় দিয়ে সরকারকে আমরা বলছি তুমিও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছ, ঠিক আছে তুমি কত তাড়াতাড়ি করতে চাও দেখি। এই জন্য উনি বলেছেন ঠিক আছে আমরা আবার সেপ্টেম্বর থেকে আমরা কর্ম শুরু করবো, অর্থাৎ সরকারকে আমরা আরেক মাস সময় দিলাম। এর মানে কি এই সরকার কিন্তু এই বিরোধী দলে টিকিয়ে রাখতেছে, এই জামাত ইসলাম সরকার 11 দল সরকার টিকিয়ে রাখতেছে, সরকারকে সময় দিচ্ছে, আমরা তো এখানে বলছি না। এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে সরকারকে আগামী ডিসেম্বর বলা যায় যে ডিসেম্বর মাস পর্যন্ত সরকারকে লাইভ দিয়ে দিলেন আজকে আমার বিরোধী দলের নেতা। সেটা ইতিবাচক ভাবে দেখেন, আমরা তো গণতান্ত্রিক রাজনীতি করতে চাই, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগাতে চাই, আমরা সরকারকে চাপ প্রতিষ্ঠা করতে চাই না। এই গতকাল যে ঘটনা ঘটেছে সাইদ ভাই বলেন হাসির বলেন, আমরা আউট অফ 4 আমরা 3 জন, আমি জানি না আপনার মতামত খেয়েছেন আপা, আপনার মতামত নিব না যেহেতু আপনি সাংবাদিক, কিন্তু আমরা 3 জন তো একমত যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং তাদের সাংবাদিকদেরকে বিদায় করে দিতে হবে। কি বলি আমাদের একমত? কারণ তুমি প্রধানমন্ত্রীকে একটা বিব্রতকর অবস্থায় ফেলেছো, তুমি সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছো, তোমার এই বক্তব্য রাষ্ট্রাচারের বিরোধী, বিদ্রোহের মতো অবস্থা, এবং রাষ্ট্রপতিকে কথা বলতে তুমি বাধ্য করেছো। এবং কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। রাষ্ট্রপতি বলতে বাধ্য হচ্ছে যে তাদের চিকিৎসার ব্যবস্থা দরকার, তাদের পুনর্বাসন করার দরকার, তাহলে হয়